আমরা শুরু করি আজকে আমাদের প্রথম যে বিষয়টি জাতিসংঘের উপরে আমরা যে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রতি বছরই জাতিসংঘের একটি সম্মেলন হয় যেটাকে আমরা বলি হচ্ছে কোপ সম্মেলন বা সিওপি। তো এটার ফুল ফর্ম হচ্ছে কনফারেন্স অফ দি পার্টিস। তো জাতিসংঘের এই কোপ সম্মেলন কোন বিষয় সংক্রান্ত, এটি খুবই কমন একটি প্রশ্ন। বিগত বিসিএস এও এটি এসেছিল। তো এখানে যে অপশনগুলি আছে মানবাধিকার, জলবায়ু, শান্তি, অভিবাসন, তো আমরা মোটামুটি জানি যে ইতিমধ্যেই COP28 সম্মেলন দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল, সেটাও বিসিএস এ এসেছিল বা সরকারি বেশ কিছু চাকরি পরীক্ষায় কিন্তু রিপিটেডলি এই কোশ্চেনটি এসেছিল। তো জাতিসংঘের যে কোপ সম্মেলন এটি কি বিষয়ে? এটি হচ্ছে জলবায়ু সংক্রান্ত বিষয়। ঠিক আছে, এখানে অপশন আছে মানবাধিকার, শান্তি, অভিবাসন। তো এগুলি কোনোটি নয়। কোপ সম্মেলন অলমোস্ট এভরি ইয়ার হয়ে থাকে এবং এই সম্মেলনটি জলবায়ু সংক্রান্ত। ঠিক আছে, নেক্সট খুবই কমন একটা প্রসঙ্গ, যেহেতু জাতিসংঘ নিয়ে কথা বলছি, জাতিসংঘের হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত? এই ধরনের প্রশ্ন খুবই কমন। আমরা যারা প্রাইমারি শিক্ষক বা বেসরকারি শিক্ষক নিবন্ধনের যে চাকরি পরীক্ষাগুলি জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা আমরা জানি যে এটি খুবই কমন একটা প্রশ্ন এবং সদর দপ্তর প্রায় কিন্তু আসে। যেহেতু আজকে আমরা জাতিসংঘ নিয়ে কথা বলছি, এই জন্য জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত এটি আমাদের অবশ্যই জানতে হবে। তো এটা খুবই কমন একটা প্রশ্ন, আমরা মোটামুটি হয়তো অপশনগুলি দেখেই আইডিয়া করে ফেলতে পারছি। অপশন আছে লন্ডন, ওয়াশিংটন, নিউ ইয়র্ক এবং কি প্যারিস। তো আমরা জানি যে জাতিসংঘের সদর দপ্তর বা এইচকিউ বলে সংক্ষেপে, হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে। ঠিক আছে, এছাড়া আমরা জানি যে বেশ কিছু ধরনের আন্তর্জাতিক যে সংস্থাগুলি আছে, আমরা সুইজারল্যান্ডের জেনেভা অনেকেই, এখানে যদিও জেনেভা অপশন নাই কিন্তু জেনেভা অপশন দেখলে আমরা অনেক সময় কি বাই ডিফল্ট দাগিয়ে ফেলি, কারণ আমরা জানি যে আহ, বিভিন্ন ধরনের আন্তর্জাতিক যে সংস্থা আছে সেই সংস্থার শহরও বলা হয় জেনেভাকে। সুইজারল্যান্ডের জেনেভায় বেশ কিছু আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর আছে। আমরা আজকে জাতিসংঘ নিয়ে কথা বলছি এবং এই জাতিসংঘের সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। ওকে, আমরা নেক্সট প্রশ্নটা একটু দেখি। যে আমরা জানি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, এই নিরাপত্তা পরিষদে দুই ধরনের সদস্য রাষ্ট্র থাকে। একটি হচ্ছে অস্থায়ী সদস্য রাষ্ট্র এবং কি আরেকটি হচ্ছে স্থায়ী সদস্য রাষ্ট্র। তো আপনি একটি জিনিস মনে রাখবেন যে এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে টোটাল সদস্য কতটি রাষ্ট্র হয়? 15টি সদস্য রাষ্ট্র। এই 15টি সদস্য রাষ্ট্রের মধ্যে 10টি হচ্ছে অস্থায়ী এবং কি বাকি 5টি হচ্ছে স্থায়ী। কোন 5টি রাষ্ট্র বা কোন 5টি সদস্য রাষ্ট্র হচ্ছে স্থায়ী সেটা আমরা একটু পরে জানবো। এখানে বলা আছে অস্থায়ী সদস্য রাষ্ট্র নিয়ে প্রশ্ন জানতে চেয়েছে। তো অস্থায়ী সদস্য রাষ্ট্র কতটি? আমরা বলেছি, এখানে একটু নোট করে ফেলি যে অস্থায়ী সদস্য রাষ্ট্র কতটি? 10টি। আমরা কি বলেছি যে নিরাপত্তা পরিষদ কতটি রাষ্ট্র নিয়ে গঠিত? 15টি। এর মধ্যে স্থায়ী 5টি, অস্থায়ী কি 10টি। তো এই অস্থায়ী সদস্য রাষ্ট্র এটা কিন্তু ফিক্স না, এটা ভেরিয়েবল, পরিবর্তনশীল। এবং এই 10টি যে রাষ্ট্র এরা আসলে কত বছরের জন্য নির্বাচিত হয়? খুবই কমন প্রশ্ন। আমরা মনে রাখবো যে এই যে প্রতিটি যে অস্থায়ী সদস্য রাষ্ট্র এরা হচ্ছে 2 বছরের জন্য নির্বাচিত হন। এবং বাকি যে 15 সদস্যর মধ্যে যে 10টি রাষ্ট্র অস্থায়ী, বাকি যে 5টি রাষ্ট্র আছে, এই 5টি রাষ্ট্র কি? এই 5টি রাষ্ট্রই হচ্ছে তারা পার্মানেন্টলি নিরাপত্তা পরিষদের সদস্য। তাদেরকে নিয়ে আমরা একটু পরেই কথা বলছি। আমরা যদি পরের প্রশ্নটি চলে যাই, এইখানে আমরা কিন্তু ধারণা পাবো যে স্থায়ী সদস্য রাষ্ট্র কারা কারা। তো বুঝতেই পারছেন যে এখানে অপশন আছে 4টি এবং আপনাকে বলেছে যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় কোনটি। এর মানে খুব ইজিলি আমি বুঝতে পারতেছি যে এখানে যে 4টি অপশন আছে এর মধ্যে কি 3টি রাষ্ট্র অবশ্যই কি স্থায়ী, এটার সাথে আরো 2টা আপনাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। তো অপশনগুলো দেখেন, ফ্রান্স, চীন, রাশিয়া, জার্মানি। তো এই অপশনগুলো দেখলে মোটামুটি কিন্তু আপনারা যারা রেগুলার চাকরি প্রত্যাশী আছেন, যারা প্রিপারেশন নিচ্ছেন, তারা কিন্তু মোটামুটি জানেন যে এই যে 4টি অপশন আছে, এই 4টি অপশনের মধ্যে আমরা একটি রাষ্ট্র দেখতে পাচ্ছি যারা কি আসলে এই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। আপনি যদি দেখেন ফ্রান্স, চীন, রাশিয়া, জার্মানি, এই 4টির মধ্যে যে জার্মানি যে সদস্য রাষ্ট্রটি আছে, জার্মানি কি আমার নিরাপত্তা পরিষদের স্থায়ী যে সদস্য নয়। অর্থাৎ ফ্রান্স, চীন, রাশিয়া এই 3টি রাষ্ট্রের সাথে আরো 2টি রাষ্ট্র আপনাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে যারা কি নিরাপত্তা পরিষদের ওই যে 5জন বা 5টি যে সদস্য রাষ্ট্র বলেছিলাম যারা স্থায়ী, তাদের অংশ। তো ফ্রান্স, চীন, রাশিয়া, এর সাথে আরো যে 2টি কান্ট্রি অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং কি যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড ইউনাইটেড কিংডম, এই যে টোটাল 5টি আমরা সদস্য রাষ্ট্র পেলাম, এদেরকে নিয়েই কি আমার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র গঠিত হয়। 5টি রাষ্ট্র, ফ্রান্স, চীন, রাশিয়া, ইউএস অ্যান্ড ইউকে। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নটি কি বলা আছে যে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি।
তো এটাও খুবই কমন একটা প্রশ্ন। আমরা দেখেছি বিগত সালে বিসিএস এর প্রশ্নগুলোতে কিন্তু এই প্রশ্নটি এসেছে, এবং যে কোনো সাধারণ ক্যাডার বা নন ক্যাডার যে পরীক্ষাগুলি আছে সেখানেও এটি খুবই কমন একটি প্রশ্ন, যে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি। যেহেতু প্রথম বাংলাদেশী সভাপতি, অবশ্যই এটি খুবই আমাদের জাতীয় জাতীয়গত মানে জাতিগতভাবে এটি খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা মনে রাখবো। এবং আমরা ইতোমধ্যেই হয়তো অনেকেই সঠিক উত্তর পাচ্ছি, অনেকেই এটা আমরা জানি। অপশনগুলি দেখেন, এখানে আছে খাজা ওয়াসিউদ্দিন, 2 নম্বরে আছে ডক্টর কামাল হোসেন, ইনিও আসলে আমাদের বেশ গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। এরপরে আছে হুমায়ুন রশিদ চৌধুরী এবং এনায়েত করিম। তো ইতিমধ্যে আমরা আসলে বুঝতে পারছি যে আসলে সঠিক উত্তর কোনটি। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী, এটা আমরা মোটামুটি সবাই পারি, অনেকেই হয়তো অ্যান্সার করতে পারছেন। হুমায়ুন রশিদ চৌধুরী আমাদের জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি। তো এখানে আরেকটা নাম খুব কমন আসে, তাকে নিয়ে আমরা একটু পরে কথা বলবো। সেটা হচ্ছে যে সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি, এটার সাথে আরেকটা প্রশ্ন আছে যে এস এ করিম একজন ব্যক্তিত্ব আছেন, সেটা নিয়েও আমরা একটু পরে প্রশ্ন সাজিয়েছি, তখন আমরা ওটা আলোচনা করব। নেক্সট যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটাকে আইসিজে বলে সংক্ষেপে, জাতিসংঘের প্রধান বিচারালয় আন্তর্জাতিক আদালত কোথায় বসে? তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক আদালত কোথায় বসে, এটাও খুবই কমন প্রশ্ন, আমি আর এখানে সময় নষ্ট করছি না। দি হেগ। ইংরেজি বানানটা যদি একটু দেখেন, বানানগুলো একটু মনে রাখবেন, যেহেতু ইন্টারন্যাশনাল সিটি বা খুবই ইম্পর্টেন্ট সিটি। দি হেগ এইখানে নেদারল্যান্ডসের একটি শহর। জাতিসংঘের প্রধান বিচারালয় আন্তর্জাতিক আদালত, যেটাকে আমরা সংক্ষেপে কি বলছি? আইসি, যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। কোথায় অবস্থিত? নেদারল্যান্ডসের একটি সিটি, দি হেগে। ওকে, নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে জাতিসংঘের মোট ভাষা। জাতিসংঘের মোট ভাষা কয়টি? এটিও খুব কমন, এটি আপনাদের মনে রাখতে হবে। আমরা অনেক সময় আমাদের মানে আত্মীয় স্বজনে বা পাড়া প্রতিবেশী অনেককেই দেখি যে তারা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখে, এবং যখন তারা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখে তারা সবসময় কোন ধরনের ল্যাঙ্গুয়েজগুলোকে প্রায়োরিটি দেয়? অবশ্যই কি, যে ল্যাঙ্গুয়েজগুলো কি আমার ইউএন এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। কারণ ইউএন এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যদি আপনি, বাংলা ভাষা তো আমরা মাতৃভাষা হিসেবে তো চর্চা করি, এর সাথে সাথে ইংরেজি চর্চা করি, পাশাপাশি আপনি যদি ইউএন এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যদি জানেন, তাহলে অনেক সময় ক্যারিয়ারে এটা আপনার জন্য খুবই হেল্পফুল বা ফ্রুটফুল হবে। তো জাতিসংঘের মোট ভাষা রয়েছে 6টি। আপনি যদি অ্যালফাবেটিক অর্ডারে নামগুলো মনে রাখেন, তাহলে আমি একটু আপনাকে হেল্প করি। 6টি ভাষার মধ্যে প্রথমে আছে হচ্ছে অ্যারাবিক। অ্যালফাবেটিক অর্ডার মানে যে এ দিয়ে শুরু, অ্যারাবিক। তাহলে এরপরে কি আসে? এরপরে আসে হচ্ছে চাইনিজ। এরপরে কে আসে? ই, অবশ্যই ইংলিশ। ঠিক আছে, এরপরে কে আসে? এরপরে আসে হচ্ছে ফ্রেঞ্চ। আচ্ছা, আরবিক, চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, এরপর রাশিয়ান, এবং এরপরে হচ্ছে স্প্যানিশ। এই হলো আমার 6টা ভাষা। এগুলো আসলে মুখস্থ এমনিই থাকে, মুখস্থ করতে হয় না। আপনি একবার, দুইবার, তিনবার যদি এইভাবে অ্যালফাবেটিক অর্ডারে নিজে খাতায় লেখেন, নোট করে পড়েন বারবার, যেটা আমি বলি জিজ্ঞাসা নোট করে পড়বেন, তাহলে দেখবেন মাথায় গেঁথে গেছে। নেক্সট যে প্রশ্ন, যে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য আবেদন করে কত সালে? এটা একটু মনে রাখবেন। আমরা সবাই মানে বাই ডিফল্ট মনে রাখি যে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালে, বাট এই আবেদনটা কবে শুরু হয় বা কত সাল নাগাদ এটা শুরু হয়? জাতিসংঘ আমরা যে স্থায়ী সদস্য মানে আমরা যে আসলে সদস্যপদ চাই, এটা আসলে আমরা প্রার্থনা করি বা এটা আমরা রিকোয়েস্ট করি হচ্ছে মানে মুক্তিযুদ্ধের ঠিক পরপরই 1971 সালে আমরা যখন বিজয় অর্জন করি, 1972 সালেই আমরা তখন কি অফিসিয়ালি জাতিসংঘের কাছে আমাদের সদস্যপদ লাভের জন্য আমরা হচ্ছে আবেদন জানাই। সেটা 1972 সালের ঘটনা। এবং পরবর্তীতে আমরা 2 বছর আসলে পর্যবেক্ষক এর দায়িত্ব পালন করি, বা পর্যবেক্ষকের যে সদস্য রাষ্ট্র, পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ছিলাম। 1974 সালে গিয়ে হচ্ছে আমরা সদস্যপদ লাভ করি। সুতরাং আপনাকে যদি প্রশ্ন করে যে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে, উত্তর করবেন কি 1974। বাট যদি আপনাকে বলে যে আবেদন করে কত সালে, আবেদন করে হচ্ছে 1972 সালে। ঠিক আছে, এরপর আমরা 2 বছর পর্যবেক্ষক হিসেবে কাটিয়ে দিই। 1974 সালে গিয়ে আমাদের আসলে কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা ছিল সেটা অর্জন হয়। আমরা জাতিসংঘের 29তম অধিবেশনে 136তম সদস্যপদ লাভ করি। ঠিক আছে, এটাও আপনি একটু মনে রাখতে পারেন যে 1974 সালে কততম অধিবেশন হয়। প্রশ্ন আসতে পারে, সরাসরি প্রশ্ন না দিয়ে আপনাকে একটু অন্যভাবে প্রশ্ন করলো যে 1974 সালে কততম অধিবেশন
অনুষ্ঠিত হয়। আসলে প্রশ্ন কিন্তু এইটাই যে জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? 1974 সালে। তো যখনই আপনি এই ধরনের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়বেন, সাইড বাই সাইড আরো যে ইনফরমেশন গুলো আছে সেগুলো একটু জেনে রাখবেন। তো কততম অধিবেশন ছিল? 29তম অধিবেশন। এবং বাংলাদেশ কততম সদস্যপদ লাভ করে? 136তম। ওকে, ঠিক আছে। এরপর আমরা নেক্সট প্রশ্ন দেখি, যেটার কথা আমি একটু আগে বলেছিলাম। একটু আগে আমরা কি শিখেছিলাম যে হুমায়ুন রশিদ চৌধুরী, যিনি কি প্রথম বাংলাদেশি সভাপতি ছিলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে, প্রথম সভাপতি ছিলেন হচ্ছে কে? হুমায়ুন রশিদ চৌধুরী। এবং এই জাতিসংঘ রিলেটেড আরেকজন গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় ব্যক্তিত্ব হচ্ছেন এস এ করিম, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি। উত্তর আমি বলেই দিয়েছি, কারণ এটা আসলে আমাদের এমনি মনে রাখতে হবে, এখানে কোনো কনফিউশনের কিছু নাই। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি হচ্ছে এস এ করিম। অপশন সঠিক উত্তর কোনটি? ঘ, ঘোড়ার ঘ। হ্যাঁ, এস এ করিম বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি যিনি জাতিসংঘে নিযুক্ত হন। ঠিক আছে, তো আজকে আমরা মোটামুটি 10টি প্রশ্ন জানলাম জাতিসংঘ রিলেটেড। আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব খুব শীঘ্রই। আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে ইনশাল্লাহ আবার যুক্ত হব। তো ততক্ষণ ততদিন আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।